যারা ঘুষ খাও তারা ঘুষ না খাও, পায়খানার থেকে বালতি না সমানে খাও। আমরা চীনের গোলাম হব না, ভারতের গোলাম হব না, আমেরিকার গোলাম হব না। বীরের বেশে এই অমূল্য কথামালা সেদিনের সেই অগ্নিমঞ্চে যিনি বলেছিলেন, তিনি মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। পাকিস্তান আর কোনদিন বাংলাদেশের মাটিতে পাও দিতে পারবে না। আসাম থেকে পশ্চিমবঙ্গ, মিজোরাম থেকে বাংলাদেশ, সব জায়গায় বারুদের মতো ফুঁসে ওঠে ভয় ডরহীন বজ্রকণ্ঠে যিনি বলেছিলেন, আসাম আমার, পশ্চিমবঙ্গ আমার, ত্রিপুরাও আমার, এগুলো ভারতের কবল থেকে ফিরে না পাওয়া পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতা ও মানচিত্র পূর্ণতা পাবে না। তিনি তার দীপ্ত কণ্ঠে বলেছিলেন, আমরা চীনের গোলাম হব না, আমরা ভারতের গোলাম হব না, আমরা আমেরিকার গোলাম হব না। এদেশের ওপর অন্য দেশ কর্তৃত্ব করবে, কখনো তা হবে না, হবে না, হবে না। মাওলানা ভাসানী সাম্রাজ্যবাদীদের বিরুদ্ধে বলেছিলেন, গুলি চালিয়ে দেশ শাসন করা যায় না, সরকারের পতন হয়। ৭৪-এর দুর্ভিক্ষের সময় মাওলানা ভাসানী ওই সময়ের মুজিব সরকারের উদ্দেশ্যে বলেছিলেন, মসুরের কেজি ৩০ টাকা ১২ আনা, মানুষ কি করে বাঁচে? মানুষ কি শুধু জয় বাংলা খাবে নাকি আরো কিছু লাগে? মসুরের চালের সের হলো ৩০ টাকা ১২ আনা, মানুষ কি করে বাঁচে? খালি জয় বাংলা খাবে না, আরো লাগে। তিনি বলেছিলেন, মুজিব, তুমি যদি দেশ চালাইতে না পারো তাহলে বুড়ো বয়সে আমার হাতে ক্ষমতা ছেড়ে দাও। শুধু তাই নয়, একবার চীন থেকে ফেরার পথে পাকিস্তানে নেমেছিলেন ভাসানী। সেখানকার মেয়র এক নাগরিক সংবর্ধনা দিয়েছিলেন তাকে। ভাসানীর মাথায় তালের টুপি আর পরনে ছিল লুঙ্গি, মঞ্চে উঠেছিলেন ভাষণ দিতে। ভাসানীর এমন বেশভূষা দেখে দর্শকরা গুনগুনিয়ে বলছিল, ইয়ে তো মিসকিন হ্যায়। কিন্তু কোরআন তেলাওয়াত দিয়ে ভাসানীর বক্তব্য শুরু হতেই ওই একই দর্শক শ্রোতারা মন্তব্য করেছিল, ইয়ে তো মাওলানা হ্যায়। আর যখনই ভাসানী রাজনৈতিক বক্তব্য শুরু করেন, ওই একই দর্শক এবার বলে উঠলেন, আরে বাহ, ইয়ে তো পলিটিশিয়ান হ্যায়। ভাসানী যখন বিশ্ব মোড়লদের শোষণ, পীড়ন, নিপীড়ন আর বিশ্ব রাজনীতির কথা বলতে শুরু করেন, তখন ওই একই দর্শক শ্রোতারা বলে উঠেছিল, হায় আল্লাহ, ইয়ে তো স্টেটম্যান হ্যায়। শুধু এটাই নয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার অসমাপ্ত আত্মজীবনীতে লিখেছেন, একবার জামালপুরের এক সভায় পুলিশ ১৪৪ ধারা জারি করেছিল। পুলিশ এসে মাওলানা ভাসানীকে একটা কাগজ ধরিয়ে দিল। মাওলানা সাহেব দাঁড়িয়ে বললেন, ১৪৪ ধারা জারি হয়েছে, আমাদের সভা করতে দেবে না। আমি বক্তৃতা করতে চাই না, তবে আসুন আপনারা মোনাজাত করুন, আল্লাহুম্মা আমিন। মাওলানা সাহেব মোনাজাত শুরু করলেন, মাইক্রোফোন সামনেই আছে। আধ ঘন্টা পর্যন্ত তিনি চিৎকার করে মোনাজাত করলেন, কিন্তু কিছুই বাকি রাখলেন না। যা বলার সবই বলে ফেললেন। পুলিশ অফিসার আর সেপাইরা হাত তুলে মোনাজাত করতে লাগলো। আধ ঘন্টার মোনাজাতে পুরো বক্তৃতা করে মাওলানা সাহেব সভা শেষ করলেন। পুলিশ, মুসলিম লীগওয়ালারা পুরো বেয়াকুব হয়ে গেল। হ্যাঁ দর্শক, এমনই এক নেতা ছিলেন বাংলার বুকে জন্ম নেওয়া, উপমহাদেশের রাজনীতির প্রবাদ পুরুষ, নিপীড়িত মানুষদের আস্থার প্রতীক, মুসলিম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। শুভেচ্ছা জানাচ্ছি বাংলাদেশের ঐতিহাসিক শহর সিরাজগঞ্জ থেকে। তবে শুধু সিরাজগঞ্জ নয়, আজ আমি আপনাদের কখনো নিয়ে যাব এখানকার সয়াধানগড়া পল্লীতে, কখনো বা নিয়ে যাব টাঙ্গাইলের সন্তোষ এবং কাকমারিতে। হ্যাঁ দর্শক, বেঙ্গল ডিসকভারির পর্দায় আজ আমি আপনাদের দেখাবো বাংলার অবিসংবাদিত নেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর জন্মভিটা, তার কবর, কাকমারি সম্মেলনের সেই ঐতিহাসিক ময়দান সহ তুলে ধরব দ্য রেড মাওলানা খ্যাত নেতা ভাসানীর পুরো জীবনী।
মাওলানা ভাসানীর গ্রাম সিরাজগঞ্জ জেলা শহরের অদূরে সয়াধানগড়া পল্লীতে। সিরাজগঞ্জের কড্ডার মোড় থেকে যার দূরত্ব 9 কিলোমিটার এবং হাটিকুমরুল গোলচত্বর থেকে দূরত্ব 16 কিলোমিটার। এখানকার এই কাজীপুর রোড ধরে চলতে চলতে একসময় আপনি পেয়ে যাবেন সমাজ কল্যাণ মোড়। আর এই সমাজ কল্যাণ মোড় থেকে হাতের বাম পাশের এই সরু রাস্তা ধরে সামান্য একটু এগিয়ে গেলেই আপনি পৌঁছে যাবেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর জন্মভিটায়। তবে আপনি যখন এখানে এসে পৌঁছাবেন তখন শুরুতেই দেখতে পাবেন মাওলানা ভাসানীর পিতা হাজী শরাফত আলী খান এবং মা মজিরন বিবির নামে তৈরি করা একটি প্রি প্রাইমারি স্কুল এবং ভাসানী পাঠাগার। আর এখান থেকে বাম দিকে ঘুরলেই আজও এখানকার খানবাড়ির দেয়াল জুড়ে দেখতে পাবেন মাওলানা ভাসানীর সেই কালজয়ী কথামালা। মাওলানা ভাসানী বলেছিলেন, পৃথিবীতে শ্রেণী মাত্র দুটি, জালিম এবং মজলুম। আলোচনার টেবিলে জালিমই অগ্রগামী থাকে, তাই আন্দোলন ও সংগ্রাম ছাড়া মজলুমের অধিকার আদায় হয় না। শুধু এটাই নয়, মাওলানা ভাসানী আরও বলেছিলেন, পিণ্ডির গোলামির জিঞ্জির ছিন্ন করেছি, দিল্লির দাসত্ব মানি না, মানব না। তিনি আরও বলেছিলেন, শোনো, ধর্ম আর দেশ মিলাইতে যাইও না, পরে ফুলের নাম কি দিবা, ফাতেমা চূড়া। হ্যাঁ দর্শক, বাংলার অবিসংবাদিত নেতা মাওলানা ভাসানী সিরাজগঞ্জের এই মাটিতেই 1880 সালের 12 ডিসেম্বর জন্মগ্রহণ করেছিলেন। 3 ভাই আর 1 বোনের মধ্যে আব্দুল হামিদ খান ছিলেন সবার ছোট। তার ডাক নাম ছিল চ্যাগামিয়া। চ্যাগামিয়া এমন এক সময় জন্মগ্রহণ করেন যখন চারদিকে ছিল ভয়াল কলেরার মরণ থাবা। তার বয়স যখন মাত্র 6, তখন তিনি তার বাবাকে হারান, আর মা মারা যান আরো 9 বছর পর 1895 সালে। তিনি তার 2 ভাই আমির খান এবং ইসমাইল খানকেও হারান ছোটবেলাতেই। এইটাই ওনার জায়গা আর কি, এই যে ওনার বাবা মার কবর, এই যে ওনার বাবা মার কবর, এই যে ওনার বাবা হাজী শরাফত আলী খান এবং মজিরন বেবি। আমি যে জায়গায় দাঁড়া আছি এটাই ওনার বাড়ি ছিল আর কি। ওই সময় বাড়িটা কিসের বাড়ি ছিল? আপনাদের এদিকে দেখলাম যে টিনের ঘর, টিনের ভাড়া। হ্যাঁ, ওনার এখানে আসল টিনের ঘর, টিনের ভাড়া প্লাস এবং সোনের ঘর আর কি, সোনের ঘর ছিল। সোনের ঘর আপনারা গল্প শুনেছেন? জি জি, সোনের ঘর। হ্যাঁ, গল্প শুনেছি কি, আমি নিজে দেখেছি। এবং উনি যে আসতো ওই আপনার মোড় থেকে এই পর্যন্ত মিছিল হয় আসতো আর কি। আমাদের এই বাসা, এই বাসা উনি আসতো। আমার বাবা মনে করেন যে পুরা ঢালা বিছানা করে দিত। হ্যাঁ, এই বাসাতে, এই বাসাটা, এই যে আমার বাসা আর কি। আচ্ছা, এই বাসাতে ওই তার নেতা কর্মী। হ্যাঁ, উনি বিশাল মিছিল নেতা কর্মী এখানে আসতো, ঢালা বিছানা করে দিত, ওনারা আসা এনে বসতো। এখানেই ওনার দরবার এবং আলোচনা সভা হতো আর কি। এই বাড়িটি সাদা চোখে দেখলে মনে হবে যে গ্রাম বাংলার যে সাধারণ বাড়ি, সেই বাড়ির মতোই। কিন্তু এই বাড়ির পেছনের গল্পটা শুধুই গৌরবে গাঁথা। এটি সেই বাড়ি যেই বাড়িতে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী অসংখ্য মিটিং করেছেন তার রাজনৈতিক নেতাকর্মীদের নিয়ে। হ্যাঁ দর্শক, সময়ের ব্যবধানে আজ এই জায়গাটি অনেকটা সাদামাটা মনে হলেও এর প্রতি ইঞ্চি ধূলিকণায় ছড়িয়ে আছে শুধুই ইতিহাস। মাওলানা ভাসানী 6 বছর বয়সে পিতাকে হারানোর পর কিছুদিন তিনি তার চাচা ইব্রাহিমের কাছে থাকেন। তবে তার ওই চাচা ছিলেন খুবই উগ্র মেজাজি, ফলে চাচার ঘরের সুখ তার ভাগ্যে বেশি দিন জোটেনি। ছোট্ট চ্যাগামিয়া তখন কোনো দিক চিন্তা না করে ঘর থেকে বের হয়ে যান এবং পেটের দায়ে কাজ শুরু করেন কৃষিক্ষেতে একজন দিনমজুর হিসেবে। ঠিক এই সময়টাতেই বাংলার কৃষকদের লাঞ্ছনার ইতিহাসের সাথে মোলাকাত হয় তার। 1971 সালে
ওই সময়ের বিখ্যাত পত্রিকা পায়গমের এক সাক্ষাৎকারে মাওলানা ভাসানী তার ছোটবেলার স্মৃতিচারণ করতে গিয়ে বলেছিলেন, ছোটবেলা হইতেই আমার মনে দাগ কাটিয়াছিল সমাজের তথাকথিত খানদানিপনা। জমির পরিমাপে মানুষে মানুষে শ্রেণীভেদ করাটা আমি মোটেও বরদাস্ত করিতে পারিতাম না। জমিদার মহাজনদের সুপরিকল্পিত শোষণের পরিচয় যেদিন পাইয়াছিলাম, সেদিনই মনে চাইছিল গোটা সমাজ ব্যবস্থাকে দুমড়াইয়া নতুন কিছুর পত্তন করি। হ্যাঁ দর্শক, কৃষকদের ওপর জমিদারদের অমানবিক অত্যাচার, নিপীড়ন আর শোষণের সাথে ছোটবেলাতেই পরিচয় ঘটেছিল শিশু চ্যাগা মিয়ার। আর এভাবেই তিনি তার ছোট্ট মনে গেঁথে নিয়েছিলেন, যেভাবেই হোক শোষকদের হাতে গড়া সেই শিকল ভাঙতেই হবে। ওই সময় ইরাক থেকে ধর্মপ্রচারের জন্য এই অঞ্চলে এসেছিলেন হযরত নাসিরউদ্দিন বাগদাদী রহমতুল্লাহ আলাই। আব্দুল হামিদ খান ভাসানী কিছুদিন এই আউলিয়ার সান্নিধ্যে থাকেন, আর এভাবেই তিনি ছোটবেলাতেই ইসলামের প্রকৃত আলোর দেখা পান। এরপর তার বয়স যখন 13 বছর, তখন তিনি সিরাজগঞ্জ ছেড়ে চলে যান জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার জমিদার শামসুদ্দিন আহমেদ চৌধুরীর বাড়িতে। সেখানে তিনি মাদ্রাসার মোদাস্সেরের কাজ শুরু করেন এবং জমিদারের ছেলে মেয়েকে পড়ানোর দায়িত্ব নেন। এবং আরও 4 বছর পর, অর্থাৎ 1897 সালে হযরত সৈয়দ নাসিরউদ্দিন বাগদাদীর সাথে তিনি আসামে গমন করেন। আসামে তিনি বাল্যকালের একটা বড় সময় পার করেন। এরপর 1907 সালে ইসলাম শিক্ষার জন্য তিনি চলে যান দেওবন্দে দারুল উলুম মাদ্রাসায়। ওই সময় এই দেওবন্দ মাদ্রাসা ব্রিটিশ তথা সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে এক প্রত্যক্ষ শক্তি ছিল। আর এই মাদ্রাসাতেই মাওলানা ভাসানীর সাথে পরিচয় হয় শাইখুল হিন্দ মাওলানা মাহমুদ হাসানের সাথে। এই মাহমুদ হাসানের কাছেই তিনি কোরআন, হাদিস এবং ফিকা শাস্ত্রে জ্ঞান লাভ করেন। এছাড়াও এখানেই তার আরও একজন শিক্ষকের সাথে পরিচয় হয়, তার নাম মাওলানা আজাদ সুবহানী। এই আজাদ সুবহানী ছিলেন ব্রিটিশ বিরোধী আরেক বজ্রকণ্ঠ। তার মতে একজন মুসলমানের জন্য আখিরাতের পাশাপাশি সমান গুরুত্বপূর্ণ দুনিয়াও। মাওলানা ভাসানী এই আজাদ সুবহানীর আদর্শে দারুণভাবে প্রভাবিত হন। ভাসানী 1974 সালে নিজেরই লেখা প্রবন্ধ হুকুমতে রাব্বানিয়া কি ও কেনতে জানান, মাওলানা সুবহানী একদিন তাকে বলেছিলেন, আজ ওয়াদা করো তুমি রাজনৈতিক জীবনে যত কলা কৌশলী নাও না কেন, মূলত হুকুমতে রাব্বানিয়া কায়েমের লক্ষ্যেই সংগ্রাম করিয়া যাইবা। ভাসানী উত্তরে বলেছিলেন, হ্যাঁ ওয়াদা করিলাম, রাজনীতিতে যাহা কিছুই করি না কেন হুকুমতে রাব্বানিয়া হইতে লক্ষ্যচ্যুত হইব না। দর্শক মণ্ডলী, আপনাদের মনে নিশ্চয়ই প্রশ্ন জেগেছে, হুকুমতে রব্বানিয়া আসলে কি? এটি কি শরিয়া আইন? এ ব্যাপারে মাওলানা ভাসানী নিজেই দিয়েছেন ব্যাখ্যা। 1974 সালে সন্তোষের মাটিতে দাঁড়িয়ে মাওলানা ভাসানী তার সেই ঐতিহাসিক হুকুমতে রব্বানিয়া কি তার ব্যাখ্যা দিয়েছিলেন। মাওলানা ভাসানী বলেছিলেন, শিক্ষা, দীক্ষা, খাওয়া পড়া এসব প্রশ্নে স্রষ্টার নিকট যেমন হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান কোনো ধর্মীয় পরিচয়ের বালাই নাই, কিংবা মানুষের দৈহিক আত্মিক চাহিদার ক্ষেত্রেও যেমন ভেদাভেদ নাই, ঠিক তেমনি হুকুমতে রাব্বানিয়ায় সাম্য, মৈত্রী এবং ভ্রাতৃত্বের ভিত্তিতে সকল নাগরিককে সমান সুযোগ ও অধিকার দেওয়া হইবে। আজ আর কোনো সন্দেহ নাই যে একমাত্র হুকুমতে রাব্বানিয়ার শাসনই মানুষে মানুষে শাসন, শোষণ এবং হানাহানি বন্ধ করিয়া মানব জাতিকে সুখী করিতে পারে। আমি বলিয়া থাকি, সকল সম্পদের মালিকানা একমাত্র আল্লাহ, মানুষ ওহার আমানতদার মাত্র। তাই আল্লাহর নামে রাষ্ট্রের সকল সম্পদ প্রয়োজনের ভিত্তিতে সমানভাবে বন্টন করিয়া ব্যক্তিগত মালিকানার উচ্ছেদ করিতে হইবে। দর্শক মণ্ডলী, মাওলানা ভাসানীর এই কথার দিকে ভালোভাবে খেয়াল করলেই অনুধাবন করতে পারবেন যে তার চিন্তায় ইসলামের পাশাপাশি মার্ক্সবাদী চিন্তারও মিশ্রণ রয়েছে। মার্কস যেমন তার কমিউনিস্ট ম্যানিফেস্টোতে বলেছিলেন, ইন দিস সেন্স দ্য থিওরি অফ কমিউনিস্ট মে বি সামিড অফ ইন দ্য সিঙ্গল সেন্টেন্স, অ্যাবলিউশন অফ প্রাইভেট প্রপার্টি। হ্যাঁ দর্শক, মূলত মাওলানা ভাসানী দেওবন্দে পড়াকালীন একদল দেশপ্রেমিক আলেমের সংস্পর্শে এসে তাদের কাছ থেকে দীক্ষা গ্রহণ করে রাজনীতির প্রতি আকৃষ্ট হন। মাওলানা ভাসানী শুধু ইংরেজদের বিরুদ্ধেই লড়াই করেননি, বরং
ইংরেজদের সৃষ্ট জমিদার, জোদ্দার আর মহাজনদের জুলুম আর শোষণের বিরুদ্ধেও ছিলেন সমান সোচ্চার। চারপাশে যখন প্রথম বিশ্বযুদ্ধের দামামা বাজছিল, তখন তিনি ইংরেজদের বিরুদ্ধে কৃষক, শ্রমিক, জনতা আর মেহনতি মানুষদের নিয়মিতভাবে সচেতন করতেন। ওই সময় তিনি পরতেন পায়জামা আর পাঞ্জাবি। ভাসানীর এমন বেশভূষা দেখে একদিন তার ধর্মীয় গুরু মাওলানা আজাদ সোবহানি তাকে বলেন, কৃষক শ্রমিকরা যা পরে তুমি যদি তা না পরো তাহলে কিভাবে তাদের বন্ধু হবে? মাওলানা ভাসানী এরপর সেই যে লুঙ্গি আর পাঞ্জাবি পরা শুরু করলেন, আজীবন এই বেশেই থেকেছেন। 1917 সালে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস যখন ময়মনসিংহ সফরে আসেন, তখন মাওলানা ভাসানী চিত্তরঞ্জন দাসের ভাষণ শুনে দারুণভাবে অনুপ্রাণিত হন। এরপর 1919 সালে কংগ্রেসে যোগদান করে তিনি অসহযোগ আন্দোলনে অংশগ্রহণ করেন। ব্রিটিশ বিরোধী এই আন্দোলনে অংশ নেওয়ার অপরাধে ভাসানী 10 মাস কারাভোগ করেন। জেল থেকে ছাড়া পেয়ে 1921 সালে আলী ভ্রাতৃদ্বয় অর্থাৎ মাওলানা মোহাম্মদ আলী এবং মাওলানা শওকত আলীর ডাকে খেলাফত আন্দোলনে যোগ দেন তিনি। আবারও গ্রেপ্তার হন। এবার হয় 7 দিনের জেল। 1922 সালে বাংলায় ভয়াবহ বন্যা দেখা দেয়। বিপন্ন মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে আসেন মাওলানা ভাসানী। কলকাতা থেকে আসেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, নেতাজি সুভাষ বসু সহ আরও অনেকেই। মাওলানা ভাসানী এভাবেই জাতীয় নেতৃবৃন্দের সংস্পর্শে আসেন এবং তাদের সাথে সম্পর্ক নিবিড় হয়। পরের বছর অর্থাৎ 1923 সালে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস স্বরাজ্য পার্টি গঠন করলে মাওলানা ভাসানী সেই দল গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ভাসানী মনে মনে শপথ করেন তিনি জীবনভর দেশ এবং মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখবেন। কিন্তু 1925 সালে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস মারা গেলে ভাসানী কিছুটা মনের দিক থেকে হোঁচট খান। এরপর তিনি ফিরে আসেন জয়পুরহাটে। সেখানে 40 ছুঁই ছুঁই এমন বয়সে তিনি পাঁচবিবি উপজেলার বীরনগরের জোদ্দার শামসুদ্দিন চৌধুরীর প্রথম কন্যা আলেমা খাতুনকে বিয়ে করেন। আব্দুল হামিদ খানের প্রথম সন্তান আজিজুল হকের জন্মও সেখানেই হয়। অনেকের ধারণা ছিল যে সন্তানের বাবা হওয়ায় আব্দুল হামিদ হয়তো এবার সংসারী হবেন, ঘরমুখী হবেন। কিন্তু সংসারের চেয়ে সমাজ, বিশেষ করে কৃষক সমাজই আব্দুল হামিদ খান ভাসানীর কাছে গুরুত্বপূর্ণ ছিল। অবস্থা এমন ছিল যে স্ত্রী পুত্রকে তিনি অবহেলা করতে পারেন, কিন্তু হতভাগ্য কৃষকদের নয়। স্ত্রী পুত্রকে দেখার জন্য অন্তত তার শ্বশুর রয়েছেন, কিন্তু কৃষকদের দেখার তো কেউ নেই। মূলত এই চিন্তাধারা থেকেই মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী প্রথম কৃষক প্রজা আন্দোলনের সূত্রপাত ঘটান। স্ত্রী সন্তানকে নিয়ে ওই সময় তিনি আসামের ঘাগমারিতে চলে যান। মাওলানা ভাসানীর এই পৈতৃক ভিটায় তার যে ধরনের বাড়ি ছিল, ওই একই ধরনের বাড়ি অর্থাৎ টিন আর ছন দিয়ে আসামের জঙ্গলেও তিনি তৈরি করেছিলেন একটি বাড়ি। ভাসানী সবসময় যে আসামেই থাকতেন বিষয়টি মোটেও সেরকম নয়। তিনি সবসময় ছুটে বেড়াতেন বাংলার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে, আর এ কারণে তার বাড়িও ছিল বেশ কয়েকটি। বাড়ি বলতে বিলাসী কোনো প্রাসাদ নয়, কোথাও টিনের দোচালা ঘর, কোথাও বা ছিল ছনের কুড়ে ঘর। মাওলানা ভাসানী 1929 সালে আসামের ধুবড়ী জেলার ব্রহ্মপুত্র নদের ভাসানচরে প্রথম কৃষক সম্মেলন আয়োজন করেন, আর এই সম্মেলনে তিনি দেন এক জ্বালাময়ী ভাষণ, যার কারণে এই সম্মেলন থেকেই মাওলানা আব্দুল হামিদ খানের নাম হয়ে যায় ভাসানী, মাওলানা ভাসানী। হ্যাঁ দর্শক, শোষিত, নিপীড়িত, বঞ্চিত আর অধিকারহারা মানুষদের অধিকার আদায়ে এক সংগ্রামী মহাপুরুষের নাম মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, যিনি এই অঞ্চলের কৃষক, শ্রমিক, জনতা আর বঞ্চিতদের সাথে বহু মিটিং করেছেন তার এই পৈতৃক ভিটায়।
মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর বাবা মার এই কবর এবং তার যেখানে বাড়ি ছিল বা এই বসত বাড়ির পুরো চত্বরটি দেখে আমার কাছে আমার মনটাই খারাপ হয়ে গেছে যে একজন নেতা, তিনি শুধু নেতা নন, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী বাংলাদেশ তো বটেই, বরং তিনি বিশ্ব নেতা। কারণ তার রাজনৈতিক যে অবদান সেটি আসলে শুধু বাংলাদেশ কেন্দ্রিক ছিল না, বরং তিনি ব্রিটিশদের বিরুদ্ধেও তিনি লড়েছেন, নেতৃত্ব দিয়েছেন। তার মানে ভারত, পাকিস্তান বা বাংলাদেশ, এই পুরো যে উপমহাদেশের রাজনীতি, সেই উপমহাদেশের রাজনীতির যে প্রবাদ পুরুষ তিনিই মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। অথচ মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর সেই জন্মস্থান, যেখানে তিনি শৈশব কাটিয়েছেন, তার সেই স্মৃতিবিজড়িত জায়গায় আজকে একেবারে ঝোপে পরিণত হয়েছে, দেখার যেন কেউ নেই। হ্যাঁ দর্শক, মাওলানা ভাসানীর বাস্তবিকটা এতটা অযত্ন আর অবহেলায় থাকতে পারে তা আমার ধারণাতেও ছিল না। অথচ মাওলানা ভাসানী এমন একজন নেতা ছিলেন যাকে নিয়ে পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পিএইচডি ডিগ্রি অর্জনে গবেষণা চলছে। ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন সহ নিপীড়িত, নির্যাতিত আর অধিকার বঞ্চিতদের প্রতিটি স্বাধিকার আদায়ের আন্দোলনেই আপোষহীন নেতা ছিলেন মাওলানা ভাসানী, যিনি আজীবন লড়েছেন শোষকদের বিরুদ্ধে, যার হুঙ্কারে বহুবার কেঁপে উঠেছে শাসকদের মসনদ। 1952 সালের ভাষা আন্দোলনেও মাওলানা ভাসানীর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। ভাষা আন্দোলনের সময় গঠিত সর্বদলীয় রাষ্ট্রভাষা কর্ম পরিষদের প্রেসিডেন্ট ছিলেন তিনি। ভাষা আন্দোলনে বলিষ্ঠ ভূমিকা রাখার জন্য তাকে কারাবরণ পর্যন্ত করতে হয়েছে। এছাড়াও 1954 সালে পাকিস্তানের মুসলিম লীগের বিরুদ্ধে যুক্তফ্রন্ট গঠনের অন্যতম নেতাও ছিলেন মাওলানা ভাসানী, যে কারণে যুক্তফ্রন্টের নামকরণ করা হয়েছিল হক ভাসানী যুক্তফ্রন্ট। আর এই হক ছিলেন শেরেবাংলা একে ফজলুল হক। উপমহাদেশের রাজনীতির সিংহপুরুষ মাওলানা ভাসানীর শিক্ষাক্ষেত্রে রয়েছে ব্যাপক অবদান। তিনি শুধু নিপীড়িত, বঞ্চিত, অবহেলিত মানুষের রাজনৈতিক এবং সামাজিক অধিকার আদায়ের জন্যই সংগ্রাম করেননি, বরং তিনি আজীবন চেয়েছেন সমাজের পিছিয়ে পড়া, চরমভাবে বঞ্চিত বাংলার কৃষক সমাজের সন্তানরা যেন আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে সমাজে নিজেদের অবস্থান তৈরি করতে পারে। আর এজন্য মাওলানা ভাসানী নিজেই প্রতিষ্ঠা করেছেন বহু শিক্ষা প্রতিষ্ঠান। শুধু আজকের বাংলাদেশি নয়, বরং ওই সময়ের অবিভক্ত বাংলা, বিশেষ করে আসামেও প্রতিষ্ঠা করেছেন শিক্ষা প্রতিষ্ঠান। তিনি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করেছেন টাঙ্গাইলের কাগমারি এবং সন্তোষেও। তবে মাওলানা ভাসানী তার শিক্ষা চিন্তার প্রথম বাস্তব প্রয়োগ করেছিলেন তার কিংবদন্তিতুল্য নেতৃত্বাধীন অঞ্চল আসামে। আসামে তখন সেভাবে কোনো শিক্ষা প্রতিষ্ঠানই ছিল না। আদর্শভিত্তিক স্কুল কলেজ প্রতিষ্ঠার পাশাপাশি তিনি সেখানে রেশম উৎপাদনেও সবার মনোযোগ আকর্ষণ করেন। অর্থাৎ 30-এর দশকেই তিনি কর্মমুখী উৎপাদনশীল শিক্ষা জীবনের নজির আসামে প্রতিষ্ঠিত করেন। শুধু তাই নয়, একবার মাওলানা আজাদ সুবহানীকে ভিজিটিং প্রফেসর হিসেবে 1936 সালে মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয় আমন্ত্রণ করে, কিন্তু মাওলানা আজাদ সুবহানী সঙ্গে নিয়ে যান মাওলানা ভাসানীকে। এর পরের বছর অর্থাৎ 1937 সালে মাওলানা ভাসানী বিশ্বকবির শান্তিনিকেতনে যান তদানীন্তন প্রাদেশিক শিক্ষামন্ত্রীর সঙ্গে। এ সময় তিনি নিজ দেশের দেওবন্দ এবং আলিগড়কে আল আজহার বিশ্ববিদ্যালয়ের সাথে তুলনা করে পার্থক্য খুঁজে দেখেন, আর তার এই চিন্তার সাথে নতুন মাত্রা যোগ করে শান্তিনিকেতন। দেওবন্দের আধ্যাত্মিক ঐতিহ্য, আল আজহার বিশ্ববিদ্যালয়ের বৈশ্বিক সংস্কৃতি এবং শান্তিনিকেতনের মানবিক নৈসর্গিক আবেদন, সব মিলিয়ে একটি আলাদা শিক্ষা ব্যবস্থার রূপরেখা গেঁথে যায় তার মননে। এরপর তিনি তার সেই জিঁয়ে রাখা চিন্তার সর্বপ্রথম বাস্তব প্রয়োগ ঘটান আসাম এবং টাঙ্গাইলের সন্তোষে শিশু শিক্ষার মধ্য দিয়ে। লক্ষ্য ছিল বিশ্ববিদ্যালয় পর্যন্ত পৌঁছানোর।
50 ও 60-এর দশকে মাওলানা ভাসানী উন্নত দেশসমূহ ভ্রমণ করার সুযোগ পেয়েছিলেন। ভ্রমণের অভিজ্ঞতা তাকে দারুণভাবে সমৃদ্ধ করেছিল। 1954-55 সালে মাওলানা ভাসানী টানা 10 মাস ইউরোপের বিভিন্ন দেশে কাটান। এরপর 1957 সালের 9 ফেব্রুয়ারি অনুষ্ঠিত ঐতিহাসিক কাগমারি সম্মেলনে শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক অধিবেশনে মাওলানা ভাসানী রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি শিক্ষা ও সংস্কৃতির জাতীয় স্বরূপ কি হবে সে বিষয়ে আলোচনা করার জন্য আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পণ্ডিতদের আমন্ত্রণ জানিয়েছিলেন। আসামে তখন সেভাবে কোনো শিক্ষা প্রতিষ্ঠানই ছিল না। পশ্চিম পাকিস্তানের সরকারকে বলেছিলেন, যদি পূর্ব পাকিস্তানে শোষণ অব্যাহত থাকে, যদি বাংলার মানুষের ন্যায়সঙ্গত দাবি অনুযায়ী পূর্ব বাংলা স্বায়ত্তশাসন না পায়, তাহলে বাংলার মানুষ একদিন হয়তো পশ্চিম পাকিস্তানকে আসসালামু আলাইকুম জানাতে বাধ্য হবে। দর্শক মণ্ডলী, আজ আপনি আমি প্রত্যেকেই খুব সহজেই বলতে পারি আসসালামু আলাইকুম, কিন্তু মাওলানা ভাসানীর মুখে উচ্চারিত আসসালামু আলাইকুম ধ্বনি চারপাশে প্রতিধ্বনিত হচ্ছিল বাংলার স্বাধীনতার প্রতীক হিসেবে। দর্শক মণ্ডলী, এটাই সেই ময়দান যেখানকার সম্মেলনের অগ্নিমঞ্চে দাঁড়িয়ে মাওলানা ভাসানী আসসালামু আলাইকুম বলার মধ্য দিয়ে প্রথম ব্যক্তি হিসেবে বাংলার স্বাধীনতার বীজ রোপণ করেছিলেন। মাওলানা ভাসানী সেদিন এই ময়দানের মঞ্চ থেকে এমন এক সময় পশ্চিম পাকিস্তানকে আসসালামু আলাইকুম বলেছিলেন যখন তার নিজের দল অর্থাৎ আওয়ামী লীগ পাকিস্তানের ক্ষমতায়। এমনকি তিনি নিজেও তখন আওয়ামী লীগের সভাপতি, আর তারই দলের নেতা হোসেন শহীদ সোহরাওয়ার্দী পাকিস্তানের প্রধানমন্ত্রী। শুধু তাই নয়, আওয়ামী লীগের সহসভাপতি আতাউর রহমান খান তখন পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী। কিন্তু মাওলানা ভাসানীর কাছে কোনো নেতা নয়, বরং সর্বোচ্চ গুরুত্ব ছিল বাংলার নিপীড়িত মানুষের অধিকার। হ্যাঁ দর্শক, এটাই সেই ঐতিহাসিক ময়দান যেখানে 1957 সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হয়েছিল ঐতিহাসিক কাগমারি সম্মেলন। দর্শক, আমি এখন দাঁড়িয়ে রয়েছি সেই ঐতিহাসিক কাগমারি সম্মেলন স্থলে। আমার চারপাশে যে বিশাল আকৃতির একটি মাঠ দেখতে পাচ্ছেন, যেখানে এখনো জলে টইটুম্বুর করছে, এই সেই জায়গা যে জায়গাটিতে ঐতিহাসিক কাগমারি সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। এবং সেই সম্মেলনে মাওলানা ভাসানী এই সম্মেলন স্থলে লক্ষ লক্ষ মানুষের সামনে তার ঐতিহাসিক সেই ভাষণটি দিয়েছিলেন। এইটি সেই জায়গা। দর্শক মণ্ডলী, এই জায়গাটির ঐতিহাসিক গুরুত্ব যে কতটুকু আপনি যদি সাদা চোখে দেখেন তাহলে মনে হবে যে এটি আর বাংলাদেশের আর 10টি বিলের মতোই সাধারণ একটি বিল বা মাঠ, কিন্তু আসলে তা নয়। এটি সাধারণ বিল নয়। এই বিলটিতে ওই দিন সম্মেলনের দিন স্থানীয়দের সঙ্গে কথা বলে আমি জানতে পেরেছি যে যারা সেই সম্মেলনটি দেখেছেন, যারা সেই সম্মেলনের দিন এখানে ছিলেন, তারা বলছেন যে অন্তত 50 থেকে 60 লক্ষ মানুষ এই পুরো বিল জুড়ে যতদূর চোখ যায় ততদূরই শুধু বিল আর বিল, মাঠ আর মাঠ, মানে পুরোটাই চক ছিল। আর এখন যে বাড়িঘরগুলো দেখা যাচ্ছে আমার পেছনে বা সাইডে, ওই সময় কিন্তু কোনো বাড়িঘরই ছিল না, একটা বাড়িঘরও ছিল না, পুরোটাই একেবারে ফাঁকা ছিল। আর এই ফাঁকা ছিল বলেই মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী তার ঐতিহাসিক কাগমারি সম্মেলনের জন্য এই জায়গাটি নির্ধারণ করেছেন। হ্যাঁ দর্শক, সেদিন এই ময়দান সহ চারপাশে যত দূর চোখ যায় তত দূর পর্যন্ত ছিল শুধুই মানুষ আর মানুষ। কাগমারির বুকে সেদিন এত মানুষ জড়ো হয়েছিল যে এত বড় সম্মেলন আজ অবধি বাংলার মাটিতে কোনো জায়গায় অনুষ্ঠিত হয়নি। 4 দিনের সেই সম্মেলন যাতে সুষ্ঠু এবং ভালোভাবে শেষ করা যায় সেজন্য মাওলানা ভাসানী হাতে নিয়েছিলেন এক বিশাল কর্মপরিকল্পনা। হ্যাঁ দর্শক, মাওলানা ভাসানী কাগমারি সম্মেলনের নকশা এমনভাবে প্রণয়ন করেন যে সেই সম্মেলনটি রীতিমতো এক উৎসবের আমেজে পরিণত হয়। ভাসানী চেয়েছিলেন তার সেই ঐতিহাসিক সম্মেলনকে তিনি আন্তর্জাতিক রূপ দেবেন এবং তিনি এমনভাবে সম্মেলনটি করবেন যেন বোঝা না যায় যে এটি কোনো রাজনৈতিক সমাবেশ।
আর এজন্য তিনি তার সেই সম্মেলনের নাম দিয়েছিলেন পাকিস্তান সাংস্কৃতিক সম্মেলন। শুধু তাই নয়, সেই সম্মেলনে তিনি আমন্ত্রণও করেছিলেন উপমহাদেশের প্রখ্যাত ব্যক্তিবর্গদের। কে ছিলেন না সেই সম্মেলনে? বহুভাষাবিদ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ থেকে শুরু করে প্রখ্যাত লেখক আব্দুল হাকিম, হুমায়ুন কবির, শওকত ওসমান, ডক্টর কুদরতে খোদা, মাওলানা আব্দুল কাদের, শিল্পী জয়নুল আবেদিন, কামরুল হাসান, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, লেখিকা রাধারানী দেবী, অতুল আনন্দ, পল্লীকবি জসিমউদ্দিন সহ বহু সংখ্যক বুদ্ধিজীবীর আগমন ঘটেছিল এই কাগমারির বুকে। শুধু তাই নয়, এই সম্মেলন উপলক্ষে টাঙ্গাইল শহর থেকে সন্তোষের কাগমারি পর্যন্ত প্রায় 5 কিলোমিটার সড়ক জুড়ে তৈরি করা হয়েছিল 51টি তোরণ। আর সেই প্রতিটি গেটের নামকরণ করা হয়েছিল বিশ্ব মানবতার মুক্তির দূত বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় এবং ব্রিটিশ বিরোধী উপমহাদেশের স্বাধীনতা আন্দোলন ও সংগ্রামে অংশগ্রহণকারী নেতাদের নামে। দর্শক মণ্ডলী, অর্থাৎ এই যে রাস্তা দিয়ে এখন আমি যাচ্ছি, এই রাস্তাটি কোনো সাধারণ রাস্তা নয়। সেদিন এই সড়ক জুড়েই নির্দিষ্ট দূরত্ব পর পর তৈরি করা হয়েছিল এক একটি গেট বা তোরণ। তোরণগুলির গায়ে লেখা ছিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোরণ, মহাত্মা গান্ধী তোরণ, মাওলানা মোহাম্মদ আলী তোরণ, কাজী নজরুল ইসলাম তোরণ, মহাকবি ইকবাল তোরণ, নেতাজি সুভাষ বোস তোরণ, হাজী শরীয়তুল্লাহ তোরণ, শহীদ তিতুমির তোরণ, পণ্ডিত জওহরলাল নেহরু তোরণ, হাজী মোহাম্মদ মহসিন তোরণ, লেলিন তোরণ, মাও সেতুং তোরণ, মাওলানা রুমি তোরণ, ইমাম আবু হানিফা তোরণ, ইমাম গাজ্জালি তোরণ, এভাবে 51টি তোরণের নামকরণ করেছিলেন ভাসানী নিজেই। তবে সর্বশেষ তোরণটি ছিল কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহর নামে। ঐতিহাসিক সেই সম্মেলনে সভাপতিত্ব করেছিলেন প্রখ্যাত লেখক কাজী মোতাহার হোসেন। মাওলানা ভাসানী তার সেই সম্মেলনে অংশ নিতে আমন্ত্রণ জানিয়েছিলেন পৃথিবীর বাঘা বাঘা রাজনীতিবিদ, কূটনৈতিক এবং সরকার প্রধানদের। তিনি আমন্ত্রণ করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়, মিশরের প্রেসিডেন্ট জামাল আব্দুল নাসের, চীনের উপপ্রধানমন্ত্রী, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট, ব্রিটেনের বিরোধী দলের নেতা সহ বহুজনকে। কাগমারি প্রাইমারি স্কুলের পাশে এই যে পুকুরটি দেখতে পাচ্ছেন, এই পুকুর পাড় দিয়ে সামনে সামান্য একটু হেঁটে গেলেই আপনি পৌঁছে যাবেন ঐতিহাসিক সেই ময়দানে। দর্শক, কাগমারি সম্মেলনকে প্রাণবন্ত করার জন্য সেদিন এই চারপাশেই বিরাজ করছিল এক অন্যরকম উৎসবের আমেজ, বসেছিল গ্রামীণ মেলাও। শুধু তাই নয়, সেই সম্মেলনকে প্রাণবন্ত করার জন্য ভারতীয় উপমহাদেশের প্রখ্যাত ধ্রুপদী নৃত্যশিল্পী ম্যাডাম আজুরিকেও আমন্ত্রণ জানানো হয়েছিল, যিনি একটি প্রবন্ধ উপস্থাপন করেছিলেন সম্মেলনে। সেই সম্মেলনে গান পরিবেশন করেছিলেন প্রখ্যাত বাউল শিল্পী ও গীতিকার শাহ আব্দুল করিম, প্রখ্যাত শিল্পী মুস্তফা জামান আব্বাসী এবং হরলাল রায়ের মতো বিখ্যাত লোকগীতি শিল্পী। দর্শক মণ্ডলী, হরলাল রায় হলেন প্রখ্যাত ভাওয়াইয়া শিল্পী রথীন্দ্রনাথ রায়ের পিতা। বাবার সাথে সেদিন শিশু রথীন্দ্রনাথও এসেছিলেন এই সম্মেলনে। শুধু তাই নয়, রীতিমতো 50 লাখ লোকের আয়োজন, সেটাও আবার টানা 3 থেকে 4 দিন। বিশাল এই আয়োজনে আগত সকলের খাওয়া দাওয়ার ব্যবস্থাও ছিল। মাওলানা ভাসানীর মুরিদান এবং ভক্তরা রীতিমতো গরু, খাসি, চাল, ডাল, মরিচ, মশলা সবই এনেছিলেন। দিন রাত একটানা বিরতিহীনভাবে চলত রান্না আর খাওয়া দাওয়া। সেই সম্মেলনে যারা সিলেট থেকে এসেছিল তারা সঙ্গে এনেছিল শীতল পাটি, আর যশোর, মানিকগঞ্জ থেকে যারা এসেছিল তারা এনেছিল খেজুরের পাটি। একটি দুটি নয়, হাজার হাজার পাটি এসেছিল সম্মেলনে। কাগমারি সন্তোষ সহ আশপাশ এলাকা জুড়ে তৈরি করা হয়েছিল হাজার হাজার তাঁবু এবং টয়লেট। বিদেশি অতিথিদের জন্য বিশেষ তাঁবুর পাশাপাশি ব্যবস্থা রাখা হয়েছিল স্থানীয়দের বিশেষ কিছু বাড়ি। এছাড়াও
ভিভিআইপিদের জন্য ঢাকাতে বরাদ্দ রাখা হয়েছিল হোটেল। কাগমারি সম্মেলনকে ঘিরে ভাসানী এই মাটিতে যে ধরনের ব্যবস্থা দেখিয়েছিলেন তা আজও প্রত্যক্ষদর্শীদের স্মৃতিতে গেঁথে আছে। নতুন প্রজন্মের লোকেরাও বড়দের কাছে শুনে সেই ঐতিহাসিক মুহূর্তের স্মৃতিচারণ করেন, গল্প আড্ডায় মেতে ওঠেন কাগমারি সম্মেলন নিয়ে। ওই সময়টা বলে সুন্দর একটি ইয়ের মতো ছিল, মাঠের মতো ছিল, যে মাঠটা বোঝায় ভর্তি মানুষের, কৃষক শ্রমিক মেহনতি মানুষ সকল ছাত্র ঐক্যের জনতর সমুদ্রে বেসে গেছিল ওই অত্র এলাকাটা এই মাঠটার মধ্যে। এখন হয়তো পরিস্থিতি এইরকম আমাদের, কারণ এখন আর আগের মতো ওই রকম নাই, এই জন্য এই জায়গাটা এখন এইভাবে আছে। এই জায়গাটিতে এই যে এই পাশটাতে কোনো একটি জায়গায় মঞ্চ ছিল। আমাকে ওই এখানকার যে যারা বয়স্ক ভদ্রলোক আছেন তারা আমাকে বলেছেন এই জায়গাটিতে, আমার পেছনে যে জায়গাটি দেখা যাচ্ছে এই জায়গাটির ওখানেই মঞ্চ ছিল, কিন্তু এক্স্যাক্টলি কোন জায়গাতে মঞ্চ ছিল বা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী কোন জায়গায় দাঁড়িয়ে ভাষণ দিয়েছিলেন সেই জায়গাটা আমি নির্দিষ্ট করতে পারিনি। হ্যাঁ দর্শক, কাগমারি সম্মেলন তৎকালীন পূর্ব পাকিস্তানের জাতীয় রাজনীতির ক্ষেত্রে একটি বিরাট মাইল ফলক। বাংলাদেশের স্বাধিকার আন্দোলনের ইতিহাসে এ এক স্মরণীয় ঘটনা। সম্মেলনের সময় মাওলানা ভাসানী কাগমারি সন্তোষের বুক ছেড়ে চলে যাওয়া এই সড়কের নাম দিয়েছিলেন বিশ্বভ্রাতৃত্ব ও স্বাধীনতার সড়ক। দর্শক মণ্ডলী, স্বাধীনতা শব্দ জুড়ে দিয়ে ভাসানীর করা এই নামকরণের তাৎপর্য ছিল তুলনাহীন। তবে এখানে মূল সম্মেলন অর্থাৎ সাংস্কৃতিক সম্মেলন শুরুর আগে সন্তোষের এই জমিদার বাড়িতেই অনুষ্ঠিত হয় আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশন। আর রাজনৈতিক এই অধিবেশনের পর মাওলানা ভাসানী বক্তৃতা দেন কাগমারি ময়দানের মূল সম্মেলনে। এই যে ছবিটি দেখতে পাচ্ছেন, এটাই কাগমারি সম্মেলনে দেওয়া ভাসানীর বক্তৃতা দেওয়ার ঐতিহাসিক ছবি, যেখানে প্রধানমন্ত্রী হোসেন শহীদ সোহরাওয়ার্দীকে পাশে বসিয়ে ভাসানী বলেছিলেন চট্টগ্রামে নৌবাহিনীর সদর দপ্তর করতে হবে, কেন্দ্রীয় সরকারের অধীনে থাকবে শুধুমাত্র সেনাবাহিনী, পররাষ্ট্র এবং মুদ্রানীতি, বাকি সব কিছু হবে স্বায়ত্ত শাসনের ভিত্তিতে। পূর্ব বাংলার নিপীড়িত, শোষিত, বঞ্চিত লোকদের এই ন্যায়সঙ্গত দাবি যদি মেনে নেওয়া না হয় তাহলে বাংলার মানুষ পশ্চিম পাকিস্তানকে আসসালামু আলাইকুম জানাতে বাধ্য হবে। দর্শক মণ্ডলী, ভাসানীর এই হুঙ্কার ছিল স্বয়ং স্বাধীন পাকিস্তানের প্রধানমন্ত্রীকে পাশে বসিয়ে পাকিস্তানেরই একটি ভূখণ্ডকে আলাদা রাষ্ট্র করার সংকেত, হুঁশিয়ারি। কিন্তু ভাসানীর এই দাবি হোসেন শহীদ সোহরাওয়ার্দী মেনে নেননি। চাচা, আমি ওই কাগমারি সম্মেলনের কথা আমরা বইয়ে পড়েছি, আপনারা কি সেই সম্মেলনটা দেখেছিলেন সেই সময়? আপনার বয়স কেমন হবে তখন? কত বড় ছিলেন ওই 57 কাগমারি সম্মেলনের সময়? 10-12 বছর। কিছু মনে পড়ে ওই দিন কি কি হয়েছিল? এত কিছু মনে নাই। দাবি করছিল মিক্সার খাওয়া হয়ে গেছে, 6 বছর দাবিটা প্রত্যাখ্যান করার পরে মিটিংটা ভেঙে যায়, নৌকা ভর্তি খানা সব নষ্ট হয়ে যায়। নৌকা ভর্তি খানা মানে কি ছিল খানা হিসেবে? খিচুড়ি, ভাত। খিচুড়ি আর ভাত রান্না হয়েছিল কোথায়? ওইখানেই, ওই সম্মেলন মাঠের পাশেই? না, ওই পাশে ওই রাস্তায়। নৌকা কি পানিতে ছিল নাকি শুকনা জায়গায় ছিল? কিছু নৌকা শুকনা জায়গা ছিল, কিছু নৌকা পানি ছিল। তার মানে দূরে কোথাও রান্না হয়েছে, ওই রান্না খাবার নৌকাতে করে নিয়ে এসেছিল এরকম? ওইখানেই রান্না করছে, ওইখান থেকে মানে নৌকায় ঢালছে, ওইখান থেকে লোকের খাবার দিচ্ছে। এই জায়গা কেন্দ্রিক মাওলানা ভাসানীর কোনো স্মৃতি আছে? ওইখানে একটা বটগাছ ছিল, বটগাছের নিচে বসে বসে সম্মেলনের সম্মেলনের কি প্ল্যান করছে? প্ল্যান করছে, শেখ মুজিবুর নিয়ে কোন বটগাছ? ওখানে বটগাছ ছিল? বটগাছ ছিল। দর্শক মণ্ডলী, আমি এখন অবস্থান করছি হজরত শাহজামান রহমতুল্লাহ আলাইয়ের পবিত্র মাজারের সামনে, এবং এই জায়গাটি অবশ্যই ঐতিহাসিক জায়গা, কারণ এখানে বহুবার পা ফেলেছেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। শুধু তাই না,
দিনের পর দিন এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এখানে তিনি দিনের পর দিন কাটিয়েছেন, রাতের পর রাত কাটিয়েছেন। আর এই যে এই পাশে যে জায়গাটি দেখতে পাচ্ছেন, আমার এই যে এই পাশে একটি কুয়া দেখতে পাচ্ছেন, এই কুয়াটি কিন্তু ওই আমলের আদি কুয়া, এবং এই কুয়ার পানি মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী সহ এই গ্রামবাসী এখনও যারা বেঁচে আছেন ওই সময়ের মুরব্বীরা তারাও খেয়েছেন। আর এই কুয়ার পাশে এই যে জাম গাছ দেখতে পাচ্ছেন, যে জাম গাছটি, এই যে এটি কিন্তু একটি জাম গাছ, এই জাম গাছের কাছেই একটি বিশাল আকৃতির বট গাছ ছিল, এবং মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী সেই বট গাছের তলায় বসেই ঐতিহাসিক কাগমারি সম্মেলনের নকশা করেছিলেন, প্ল্যান করেছিলেন। হ্যাঁ দর্শক, এখানেই ছিল সেই ঐতিহাসিক বটগাছ, যেখানে আওয়ামী লীগের ওই সময়ের সাধারণ সম্পাদক শেখ মুজিব নিজেও এসেছেন বহুবার। শুধু তাই নয়, এই কুয়ার পানিও পান করেছেন শেখ মুজিব, ভাসানী, প্রধানমন্ত্রী হোসেন শহীদ সোহরাওয়ার্দী সহ বহু গুণীজন। দর্শক মণ্ডলী, এই সম্মেলনেই মাওলানা ভাসানী ঘোষণা দিয়েছিলেন কাগমারি সন্তোষ এলাকায় তিনি একটি আবাসিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করবেন। 10 ফেব্রুয়ারি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহকে আহ্বায়ক করে 5 সদস্য বিশিষ্ট একটি কমিটিও গঠন করে দেন তিনি। লক্ষ্য ছিল ভিন্নধর্মী বিশ্ববিদ্যালয়ের জন্য ফিডার ইনস্টিটিউশন হিসেবে অত্র অঞ্চলে স্কুল কলেজ স্থাপন করা। মাওলানা ভাসানী কাগমারি সম্মেলনে পাওয়া খাদ্য সামগ্রীর উদ্বৃত্ত অংশ বিক্রয় করে যে অর্থ পেয়েছিলেন, সেই অর্থ দিয়ে কাগমারির বুকেই তার রাজনৈতিক জীবনের শিক্ষাগুরু মাওলানা মোহাম্মদ আলীর নামে প্রতিষ্ঠিত করেছিলেন এই মাওলানা মোহাম্মদ আলী কলেজ, যা আজও সগৌরবে দাঁড়িয়ে রয়েছে টাঙ্গাইলের কাগমারি গ্রামে। তবে ওই সময় মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী যখন এই কলেজটি প্রতিষ্ঠা করেছিলেন, তখন এটি সাধারণ একটি কলেজ থাকলেও বর্তমানে এই কলেজটিতে অনার্স এবং মাস্টার্স করারও সুযোগ রয়েছে। এখানে অনার্স পড়ানো হয় 15টি সাবজেক্টে এবং মাস্টার্স করানো যায় 2টি সাবজেক্টে। হ্যাঁ দর্শক, টাঙ্গাইলের কাগমারির বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা এটাই সেই ঐতিহাসিক কলেজ যেখানে অনুষ্ঠিত হয় পবিত্র ঈদের নামাজ, এবং মাওলানা ভাসানী যতদিন বেঁচে ছিলেন এই ময়দানে অনুষ্ঠিত ঈদের নামাজে ইমামতি করতেন তিনি নিজেই। হ্যাঁ দর্শক, নেতা তো সেই ব্যক্তি যিনি ইমামতি করতে জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সমাজ তথা রাষ্ট্রের নেতৃত্ব তো ইমামরাই দিতেন। মাওলানা মোহাম্মদ আলী কলেজের পুরাতন ভবন ছাড়াও আজও এখানে অবিকল আছে কলেজ প্রতিষ্ঠার সময়কার এই অফিস ভবন, যেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজে এসে এই মাটিতে দাঁড়িয়েই 1975 সালে কলেজটি জাতীয়করণ করেছিলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এখানে এই কলেজটা জাতীয়করণ করছে, সরকারি করছেন নিজে এসে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর সাথে। এবং মৌলানা হামিদ খান ভাসানী কিন্তু বঙ্গবন্ধু কিন্তু তাকে গুরু মনে করতেন, ইনাকে গুরু মনে করতেন। ইনার সোহবতে আসা, ইনার সাথে মিশা কথা বলা বঙ্গবন্ধু মানে নিজেকে ধন্য মনে করতেন। এবং বিভিন্ন ছবিতে দেখা গেছে তাকে কুলে জড়িয়ে নিয়ে ইয়া করছে, মাথা নিচু করছে মৌলানা ভাসানীর কাছে, বগলের মধ্যে ঢুকছে, কুলের নিচে, এরকম ছবি আছে আমাদের সামনে। এটা কি আদি বিল্ডিং? আদি বিল্ডিং, এখানে প্রিন্সিপাল স্যার, এটাই অফিস। ওই যে টিন শেড আমাদের দেখতেছেন না, ওটা হলো টিন শেড। আচ্ছা। আর প্রথম অফিস হয় এইটা সমাজকর্ম ডিপার্টমেন্ট, এখন সমাজকর্ম ডিপার্টমেন্ট। তখন কিন্তু এখানে প্রিন্সিপাল বসতো, এই আশেপাশে হেড ক্লার্ক বা অন্যান্য যে ইয়াটা আছে তারা বসতেন। এটা হলো মূল ক্যাম্পাস আগের। দর্শক মণ্ডলী, শুধু এই কলেজটিই নয়, মাওলানা ভাসানী এই কাগমারি গ্রামে প্রতিষ্ঠা করেছেন একটি প্রাথমিক বিদ্যালয়ও। কাগমারি এমন একটি গ্রাম যে গ্রামের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ইতিহাস। আমি এখন যে জায়গাটিতে অবস্থান করছি এটি কাগমারি সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমার পেছনে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কাগমারি সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই বিদ্যালয়টি মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী নিজেই প্রতিষ্ঠা করেছেন এবং এই বিদ্যালয়টিতে প্রতিষ্ঠাকালীন সময়ে তিনি শিক্ষকতা করেছেন। আমার হাতে এই বিদ্যালয়ের এখনকার একটি বই রয়েছে, বাংলা বই। এই বইয়ে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর সংক্ষিপ্ত জীবনী এবং এই কাগমারি প্রাইমারি স্কুলের কথাও উল্লেখ রয়েছে।
এই যে খেয়াল করুন, এখানে লেখা আছে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর যে জীবনী, সেটি সংক্ষিপ্ত জীবনী। এবং এই জায়গাতে খেয়াল করুন যে মাদ্রাসা পড়া শেষ করে তিনি টাঙ্গাইলের কাকমারির এক প্রাইমারি স্কুলে শিক্ষকতা শুরু করেন। দর্শক, এটাই সেই প্রাইমারি স্কুলের বই, অর্থাৎ এখনকার সিলেবাস এটা। এবং এই সিলেবাসের আমার বাংলা বই 5ম শ্রেণীর এই বইয়ে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর জীবনী লেখা আছে, এই গ্রামের কথা লেখা আছে, এই স্কুলের কথা লেখা আছে। সুতরাং বুঝতেই পারছেন যে এটি কতটা ঐতিহাসিক একটি গ্রাম। দর্শক মণ্ডলী, শুধু শিক্ষা প্রতিষ্ঠানই নয়, বরং স্কুল কলেজের শিক্ষার্থীদের নামাজ আদায়ের জন্য এই বিদ্যাপীঠের এক কোণেই তিনি তৈরি করেছিলেন এই মসজিদ। এটি এমন এক ঐতিহাসিক মসজিদ যেখানে মাওলানা সাহেব নিজেও আদায় করতেন নামাজ। এখানে তিনি কত রাত যে ইবাদতে মশগুল থেকেছেন তার হিসাব দুনিয়ার কারো কাছে নেই। কিন্তু কাকমারি সম্মেলনে ভাসানী বাংলার যে স্বায়ত্তশাসনের দাবি করেন তা প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দী মেনে নেননি। তবে নীতির সাথে আপোষ করেননি মাওলানা ভাসানী। এরপর আপোষহীন নেতা মাওলানা ভাসানী আওয়ামী লীগ থেকেই পদত্যাগ করেন। তিনি হোসেন শহীদ সোহরাওয়ার্দীর উদ্দেশ্যে বলেন, আমরা পূর্ব বাংলার অসহায় লোকদের মুখে হাসি ফোটানোর জন্য আওয়ামী লীগ তৈরি করেছিলাম। শহীদ, আজ তুমি প্রধানমন্ত্রী হয়ে সব কিছু ভুলে গেলে। দর্শক মণ্ডলী, গোটা দুনিয়ায় এমন একটি নজিরও নেই যে কোনো ক্ষমতাসীন দলের প্রেসিডেন্ট নিজের দল ক্ষমতায় থাকা অবস্থায় পদত্যাগ করেছেন। হ্যাঁ দর্শক, মাওলানা ভাসানী এমনই এক নেতা ছিলেন যার কাছে দল কিংবা নেতা নয়, বরং সব সময় একমাত্র অগ্রাধিকার ছিল বাংলার নিপীড়িত মানুষের কাছে দেওয়া অঙ্গীকার, ওয়াদা। ভাসানী এমন এক নেতা ছিলেন যে কথা একবার বলেছেন, যাকে একবার কথা দিয়েছেন, সে কথা তিনি জীবন দিয়ে হলেও রক্ষা করবেন। যদি তা না পারেন তাহলে পদ ছেড়ে দেবেন। তিনি তাই করেছেন। মাওলানা ভাসানী নিজের হাতে গড়া দল আওয়ামী লীগ থেকে পদত্যাগ করে পূর্ব বাংলার মেহনতি মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে 1957 সালের 25 জুলাই ঢাকার রূপমহল সিনেমা হলে নিখিল পাকিস্তান গণতান্ত্রিক কর্মী সম্মেলনের মাধ্যমে প্রতিষ্ঠা করেন ন্যাশনাল আওয়ামী পার্টি, ন্যাপ। দর্শক মণ্ডলী, মাওলানা ভাসানী একজন দূরদর্শী নেতা ছিলেন। কাকমারি সম্মেলনে আসা প্রখ্যাত কথাসাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, সরকার যদি তার দাবি মেনে না নেয় তাহলে আগামী 12 বছরের মধ্যে পূর্ব বাংলা স্বাধীন হয়ে যাবে। পরবর্তীতে দেখা যায় পশ্চিম পাকিস্তানের কাছ থেকে বাংলাদেশের স্বাধীন হতে সময় লেগেছিল 14 বছর। কিন্তু দেশ স্বাধীন হলেও মাওলানা ভাসানীর সংগ্রাম চলতেই থাকে। পূর্ব বাংলার তিনি একমাত্র নেতা যিনি ক্ষমতার স্বাদ না নিয়ে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আজীবন কেবলই বাংলার পিছিয়ে পড়া, বঞ্চিত, শোষিত লোকদের জন্য রাজনীতি করেছেন, সংগ্রাম করেছেন। ভাসানী একমাত্র নেতা যিনি 1976 সালের 16 মে ফারাক্কা বাঁধের বিরুদ্ধে বাংলার লাখো জনতা নিয়ে লং মার্চ করেছিলেন। মাওলানা ভাসানী এমন এক সময় লং মার্চ করেছিলেন যখন তার বয়স ছিল 96 বছর। তিনি বুঝতে পেরেছিলেন যে ফারাক্কা বাঁধ নির্মাণ করলে পুরো বাংলাদেশে বিপর্যয় নেমে আসবে। আজ থেকে প্রায় 50 বছর আগে ফারাক্কা বাঁধ সম্পর্কে তিনি যা অনুমান করেছিলেন, আজ সেটাই ঘটেছে বাংলাদেশে। নদীমাতৃক বাংলাদেশের নদীগুলো আজ শুকিয়ে গেছে। ভূগর্ভস্থ পানির স্তর এত নিচে নেমে গেছে যে বাংলাদেশের উত্তর পশ্চিমের বিভিন্ন এলাকায় গ্রীষ্মকালে নলকূপে পানি ওঠানো যায় না। মরুভূমি হওয়ার শঙ্কা জেগেছে পুরো রাজশাহী, পাবনা, চাঁপাইনবাবগঞ্জ এলাকায়। শুধু তাই নয়, মেহনতি মানুষের জন্য সংগ্রাম করার পাশাপাশি জ্ঞান অন্বেষণের জন্য তিনি বহুবার সফর করেছেন দেশ বিদেশ। 1963-64 সালে পরপর 2 বার মাওলানা ভাসানী চীন সফর করেন। এছাড়া সমাজতান্ত্রিক বিশ্বের অনেক দেশ তিনি সফর করেন। প্রেসিডেন্ট নাসেরের আমন্ত্রণে মিশর সফরকালেও
আবারও তিনি আল আজহার বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেন। এসব অভিজ্ঞতায় তিনি জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার আদিবাসী বুনা অধ্যুষিত এলাকা মহিপুরে বহুমুখী কর্মসূচি বাস্তবায়নের পদক্ষেপ গ্রহণ করেন। কৃষি, উদ্যান, হস্ত ও কুটির শিল্পকে ভিত্তি করে তিনি কিছু শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলেন সেখানে। হাল আমলে আমরা এখন কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান বলতে যা বুঝি, মাওলানা ভাসানী সেই হাতে কলমে শিক্ষা অর্থাৎ কারিগরি শিক্ষার প্রচলন শুরু করেছিলেন আজ থেকে প্রায় আরো ৬০-৬৫ বছর আগে। মাওলানা ভাসানী এ সময় জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মহিপুরে দানবীর হাজী মোহাম্মদ মহসিনের নামে প্রতিষ্ঠা করেন মহিপুর হাজী মহসিন কলেজ, যা আজও সগৌরবে দাঁড়িয়ে রয়েছে বাংলার উত্তর জনপদ জয়পুরহাটের মাটিতে। ভাসানীর স্বপ্ন ছিল মহিপুরের এই কলেজটিকে তিনি কৃষি বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করবেন, আর সেই কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে প্রচুর পরিমাণে গবেষণা করতে পারেন সেজন্য তিনি কলেজটি তৈরি করেছিলেন একেবারে এমন এক প্রান্তিক গ্রামে যেখানে চারপাশে রয়েছে হাজার হাজার বিঘা কৃষি জমি। অর্থাৎ তিনি কৃষি বিশ্ববিদ্যালয়কে নিয়ে গেছেন কৃষকের দোরগোড়ায়। মাওলানা ভাসানী যে একজন সুদূর প্রসারী উচ্চ জ্ঞান সম্পন্ন এক বিচক্ষণ নেতা ছিলেন তার এই কাজগুলো যেন সেই সাক্ষ্যই বহন করে চলেছে আজও। দর্শক মণ্ডলী, মাওলানা ভাসানী জীবনে যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করেছেন তার একটিও তিনি তার নিজের নামে তৈরি করেননি, এমনকি তার নিজের পরিবারের কোনো সদস্যের নামেও তিনি তৈরি করেননি কোনো শিক্ষা প্রতিষ্ঠান। আজ বাংলাদেশের আনাচে কানাচে মাওলানা ভাসানীর নামে যেসব শিক্ষা প্রতিষ্ঠান দেখা যায় সেগুলোর সবই হাল আমলে তৈরি, যার নামকরণ শুধুমাত্র মাওলানা ভাসানীকে শ্রদ্ধা জানিয়ে তার সম্মানে করা হয়েছে। উনি নিজেকে কখনো হাইলাইট করা, ওনার নামে কিছু প্রচার করা, এটা উনি পছন্দ করতেন না। নিজেকে ছোট মনে করতেন, ভাবতেন। তার প্রমাণ ওনার গুরুর নামে কলেজ করেছেন, নিজের নামে করেননি। উনি মারা যাওয়ার পর এই যে টাঙ্গাইলে যত এখানে সন্তোষ এই এলাকায় কাকমারি এলাকায় যে সম্মেলন হয়েছে, এখানে যত প্রতিষ্ঠান হয়েছে তার টানে, তার ভালোবাসায় আজকে এখানকার লোকজন তার নামে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে গার্লস স্কুল করে, হাই স্কুল করে, ইউনিভার্সিটি বলেন, কলেজ বলেন, সব কিছু তার নামে এখন হইতেছে, মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর নামে। মাওলানা ভাসানী শুধু শিক্ষা প্রতিষ্ঠানই নয়, স্থাপন করেছিলেন হাসপাতাল, মুসাফির খানা সহ প্রাইমারি থেকে ডিগ্রি পর্যন্ত আলাদা স্কুল এবং কলেজ। আর তিনি তার এসব শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনার জন্য তৈরি করেছিলেন হক্কুল ইবাদ নামের একটি দাতব্য মিশন। 1969 সালে মাওলানা ভাসানী টাঙ্গাইলের এই সন্তোষের মাটিতে তৈরি করতে চেয়েছিলেন এমন এক শিক্ষা প্রতিষ্ঠান যেখানে একই বিদ্যাপীঠে ক্লাস 1 থেকে থাকবে পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ। আর তিনি তার এই মহাপরিকল্পিত বিদ্যাপীঠের নাম দিয়েছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়। হ্যাঁ দর্শক, মাওলানা ভাসানী তৈরি করতে চেয়েছিলেন আধুনিক সিলেবাসের উপর ভিত্তি করে একটি ইসলামিক বিশ্ববিদ্যালয়। 1970 সালের জুনে তৎকালীন দৈনিক পাকিস্তান পত্রিকায় আমার পরিকল্পনায় ইসলামী বিশ্ববিদ্যালয় শিরোনামে মাওলানা ভাসানীর বিশ্লেষণধর্মী লেখায় তিনি বলেছিলেন, আমার ইসলামী বিশ্ববিদ্যালয়ে মুসলিম ছাত্রছাত্রীরা বাধ্যতামূলকভাবে কোরআন ও হাদিসের সত্যিকারের ব্যাখ্যা রপ্ত করিবে, যা সর্বযুগে বৈপ্লবিক চেতনার উন্মেষ সাধন করিবে। আজকাল মাদ্রাসা শিক্ষা বলতে যাহা বুঝায়, ইসলামী শিক্ষা তাহা নহে। মাওলানা ভাসানী অলস প্রকৃতির শিক্ষিত লোকদের অপছন্দ করতেন। একবার কিশোরগঞ্জের এক কলেজ ছাত্র তাকে কাছে এসে বলেছিলেন, আমি আপনার আদর্শে বিশ্বাসী, বিয়ে পড়ি, দেশের জন্য কাজ করতে চাই, আপনার দোয়া নিতে এসেছি। মাওলানা সাহেব ছেলেটিকে জিজ্ঞাসা করেন, তোমার বাবা কি করে? ছেলেটি জবাব দেয়, কৃষিকাজ করেন। মাওলানা সাহেব এবার জানতে চান, এখন তোমাদের জমিতে কোন ফসল হবে? ছেলেটি জবাব দেয়, এটা আমি জানি না, বাবা জানে। মাওলানা সাহেব এবার বলেন, তুমি গ্রামের কৃষকের ছেলে, কলেজে পড়ো, কৃষিকাজের খবর রাখো না? তুমি নিজের বাড়ির কাজই তো করো না, তাহলে দেশের কাজ করবে কিভাবে?
দর্শক মণ্ডলী, এমন পরিস্থিতির সম্মুখীন হওয়ার পর মাওলানা ভাসানী বলেছিলেন তার ইসলামী বিশ্ববিদ্যালয়ের 5টি বৈশিষ্ট্য থাকবে। 1. এই বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ছাত্রছাত্রীর জন্য যে কোনো একটি কারিগরি শিক্ষা বাধ্যতামূলক থাকবে। 2. প্রতিটি ছাত্রছাত্রীর জন্য নির্দিষ্ট মাত্রায় বাধ্যতামূলকভাবে করতে হবে শারীরিক ট্রেনিং। 3. প্রতিটি ছাত্রছাত্রীকে তাহার ধর্মের মূল শিক্ষা বিজ্ঞানসম্মত উপায়ে দান করা হইবে এবং তাহা আমল করা বাধ্যতামূলক। 4. কেরোসিন তৈল ও লবণ ছাড়া বাকি সবকিছুই বিশ্ববিদ্যালয় চত্বরে ছাত্রছাত্রীদিগকেই উৎপাদন করিয়া লইতে হইবে এবং প্রতিটি ছাত্রছাত্রীকে শিক্ষা বৎসরগুলির মধ্যে 4-5 সপ্তাহ কাল পর্যন্ত প্রত্যন্ত গ্রামে কিংবা শিল্প এলাকায় হাতে কলমে কাজ করিতে হইবে। দর্শক মণ্ডলী, টাঙ্গাইলের সন্তোষে আজ আমরা মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নামে যে বিদ্যাপীঠকে চিনি, এটাই আসলে ভাসানীর সেই ঐতিহাসিক ইসলামী বিশ্ববিদ্যালয়। হ্যাঁ দর্শক, তবে কেন সেই ইসলামী বিশ্ববিদ্যালয় নামটি বাদ দিয়ে ভাসানীর নামে এখানে প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তৈরি করা হলো, সেই প্রেক্ষাপট জানতে হলে আপনাকে ফিরে যেতে হবে 60-এর দশকে। মাওলানা ভাসানী তখন তার স্বপ্নের ইসলামী বিশ্ববিদ্যালয় তৈরিতে অর্থের জন্য হন্য হয়ে ঘুরছিলেন। এর মধ্যেই 1969 সালে মরক্কোতে অনুষ্ঠিত হয় OIC সম্মেলন। ওই সম্মেলনে সংস্থার সদস্যভুক্ত মুসলিম দেশগুলোয় একটি করে ইসলামী বিশ্ববিদ্যালয় স্থাপনের সিদ্ধান্ত হয়। মাওলানা ভাসানী এই সিদ্ধান্তে নতুন করে আশার আলো দেখেছিলেন। তিনি দৃঢ়ভাবে আশা করেন তার ইসলামী বিশ্ববিদ্যালয়ের জন্যও তিনি OICর সহযোগিতা পাবেন। এরপর তিনি বিভিন্ন দেশের সরকার প্রধানদের কাছে চিঠির মাধ্যমে সহযোগিতা চান। এ সময় ইসলামাবাদ থেকে কানাডার হাই কমিশনার ভাসানীকে জানায় তার প্রস্তাব সরকারের তরফ থেকে আসলে কানাডা সরকার সহযোগিতা করবে। কিন্তু ভাসানী তো সরকারের অংশ নন, ফলে পাওয়া যায়নি সেই সহযোগিতা। ভাসানী তার স্বপ্নের ইসলামী বিশ্ববিদ্যালয় কিভাবে প্রতিষ্ঠা করবেন কোনো কুল কিনারা পাচ্ছিলেন না। বিষয়টি এক চিঠিতে তিনি জানান মুস্তফা আলীকে। মুস্তফা আলী হলেন সৈয়দ মুস্তফা আলী, যার লেখা ছোট গল্প উপন্যাস আমরা ছোটবেলায় স্কুলে পড়েছি। সৈয়দ মুস্তফা আলী ভাসানীকে ফিরতি চিঠিতে জানান, আপনি আমাকে পত্র লিখিয়া যে প্রকারে গৌরবান্বিত করিয়াছেন, ওই প্রকারের সম্মান আমাকে কেহই কশ্চিনকালে জানায় নাই। তিনি রবীন্দ্রনাথের পথের শেষ কোথায় কবিতার উদ্ধৃতি দিয়ে লিখেছিলেন, রবীন্দ্রনাথ আশা ছাড়েন নাই, আমার দৃঢ় বিশ্বাস আপনি কুল পাইবেন, কুলায় পাইবেন, আল্লাহ তাআলার কাছে সেই প্রার্থনাই জানাই। দর্শক মণ্ডলী, আগেকার আমলের রাজনীতিবিদেরা কোনো সমস্যায় পড়লে সমাজের বুদ্ধিজীবীদের কাছে ছুটে যেতেন। মাওলানা ভাসানীও গিয়েছিলেন, আর বুদ্ধিজীবীরাও এতে সম্মানিত বোধ করতেন। ওই সময় বুদ্ধিজীবীরা কোনো দলের লেজুর বৃত্তি করতেন না। মাওলানা ভাসানী শুধু সৈয়দ মুস্তফা আলীর সহযোগিতাই চাননি, বরং বহু ভাষাবিদ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, কাজী মোতাহার হোসেন, সুফিয়া কামাল, ইব্রাহিম খাঁ প্রমুখ সবাই তাকে সাহস জুগিয়েছেন। মাওলানা ভাসানী 1971 সালের 27 ফেব্রুয়ারি সন্তোষের এই দরবার হলে দাঁড়িয়েই শিক্ষা ও কৃষ্টি সম্মেলনে ইংরেজদের চালু করা শিক্ষা ব্যবস্থা নিয়ে বলেছিলেন, পুঁজিবাদের ধারক বাহক ঔপনিবেশিকতাবাদী ও সাম্রাজ্যবাদীরা এদেশে তাদের শাসন শোষণ অব্যাহত রাখার কৌশল হিসেবে এমন এক শিক্ষা ব্যবস্থা চালু করেছে যা দিয়ে কেরানি কুল ছাড়া কিছুই তৈরি হবে না। দর্শক, এবার নিশ্চয়ই বুঝতে পারছেন কেন ভারত, পাকিস্তান এবং বাংলাদেশ অর্থাৎ পুরো ভারতীয় উপমহাদেশের প্রায় সব শিক্ষার্থীরই স্বপ্ন তারা পড়াশোনা শেষ করে চাকরি করবে, চাকর হবে, ভাসানীর ভাষায় যা কেরানি। অর্থাৎ ব্রিটিশরা দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে এই উপমহাদেশে এমন এক শিক্ষা ব্যবস্থা চালু করে গিয়েছে যে শিক্ষা ব্যবস্থা আমাদের সন্তানদের বাঘ নয় বরং বিড়াল হওয়ার স্বপ্ন দেখা শিখিয়েছে। যে কারণে আজও এদেশের শিক্ষার্থীদের স্বপ্ন পড়াশোনা শেষ করে চাকরি করবে। বাবা মায়েরও স্বপ্ন তার সন্তান পড়াশোনা শেষ করে চাকরিই করবে। এমনকি যে ব্যক্তি 12-14 হাজার টাকা বেতনে সরকারি কোনো এক পদে চাকরি করে,
সমাজও তাদের আলাদা কদর করে। অথচ ফুটপাতে বসেও যে লোকটি মাসে লাখ টাকা আয় করে, এ সমাজ তাদের ছোট চোখে দেখে। বিষয়টি এমন যে বাবা মায়েরা সন্তানের 20,000 টাকা বেতনের সরকারি চাকরির জন্য জমি জমা বিক্রি করে 20 লাখ টাকা ঘুষ দিতেও রাজি, কিন্তু সন্তানকে ব্যবসা করার জন্য 20,000 টাকা দিতেও চায় না তারা। অথচ উদ্যোক্তারাই বিশ্বকে নেতৃত্ব দেয়, ব্যবসায়ীরাই বিশ্বকে নেতৃত্ব দেয়। কিন্তু ব্রিটিশরা এদেশে এমন এক শিক্ষা ব্যবস্থা চালু করেছিল যা আমাদের সন্তানদের মাথা উঁচু করে দাঁড়াতে শেখায়নি আজও। অবস্থা এতই করুণ হয়েছে যে ব্রিটিশরা এদেশ থেকে চলে গিয়েছে বহু আগে, কিন্তু আজও আমাদের দেশের মানুষ লাখ লাখ টাকা খরচ করে তাদেরকেই সার্ভিস দিতে যায় তাদেরই দেশে। মাওলানা ভাসানী চাকর তৈরির ব্রিটিশ এই শিক্ষা ব্যবস্থা ছুঁড়ে ফেলেছিলেন। তিনি বলেছিলেন, সাম্রাজ্যবাদীদের শিক্ষা ব্যবস্থা আমাদের ছেলে মেয়েদের শুধু কেরানি তৈরি করবে না, বরং আমাদের সন্তানকে ধর্ম ও নৈতিক শিক্ষা থেকেও দূরে সরিয়ে রাখছে। মাওলানা ভাসানী ইসলামী বিশ্ববিদ্যালয়ের যে স্বপ্ন দেখেছেন তা শুধু চাকরিজীবী তৈরির কারখানা নয়, বরং তা ছিল সত্যিকারের মানুষ তৈরির প্রতিষ্ঠান। কিন্তু স্বাধীনতার পর তার স্বপ্নের সেই ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আশা যেন ক্ষীণ হয়ে আসতে থাকে। সৈয়দ আবুল মকসুদ তার ভাসানী চরিত গ্রন্থে লিখেছেন, ওই সময়ের মুজিব সরকারের শিক্ষামন্ত্রী অধ্যাপক ইউসুফ আলী এক সাক্ষাৎকারে বলেন, আমাদের সরকারের নীতি অনুযায়ী ইসলামী বিশ্ববিদ্যালয় শব্দটিতে আপত্তি ছিল। এরপর 1974 সালের জুলাই মাসে মাওলানা ভাসানী সরাসরি রাষ্ট্রপতিকে ইসলামী বিশ্ববিদ্যালয় অর্ডিন্যান্স জারির অনুরোধ করে চিঠি দেন, কিন্তু তাতেও কোনো কাজ হয় না। সৈয়দ আবুল মকসুদ লিখেছেন, স্বাধীনতার পর সরকার নিজেদের সেকুলার দাবি করে ইসলামী নামে যে কোনো প্রতিষ্ঠান গড়ার বিরুদ্ধে ছিল। এরপরেও মাওলানা ভাসানী প্রধানমন্ত্রী শেখ মুজিবকে তার বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ব্যাপারে সহযোগিতা দিতে অনুরোধ করেন। কিন্তু 75-এর 15 আগস্ট বঙ্গবন্ধু সপরিবারে নিহত হলে ভাসানীর স্বপ্নের বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আশা আরও ক্ষীণ হয়ে আসে। মাওলানা ভাসানী সবসময় স্বপ্ন দেখতেন তিনি এমন এক শিক্ষা প্রতিষ্ঠান গড়বেন যেখানে শিশু শ্রেণী থেকে পিএইচডি পর্যন্ত পড়ার সুযোগ থাকবে। এরই অংশ হিসেবে টাঙ্গাইলের সন্তোষের মাটিতে তিনি পত্তন করেন ইসলামী বিশ্ববিদ্যালয় শিশু স্কুল, ইসলামী বিশ্ববিদ্যালয় বালিকা উচ্চ বিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয় হাই স্কুল এবং ইসলামী বিশ্ববিদ্যালয় টেকনিক্যাল কলেজ। মাওলানা ভাসানী একজন ধর্মপ্রাণ মুসলমান ছিলেন। 5 ওয়াক্ত নামাজ আদায়ের পাশাপাশি তিনি আধ্যাত্মিক সাধনাও করতেন। দিনের বেলা নিপীড়িত বঞ্চিত লোকদের অধিকার আদায়ে থাকতেন সোচ্চার, আর রাতের বেলা একাকী নীরবে নিভৃতে আদায় করতেন তাহাজ্জুদের নামাজ। রাতভর মশগুল থাকতেন নানান জিকির আজকারে। শুধু আসাম, জয়পুরহাট, কুড়িগ্রাম কিংবা সিরাজগঞ্জের মাটিতেই নয়, টাঙ্গাইলের কাগমারি গ্রামের এই প্রাচীন মাজার চত্বরেও মাওলানা ভাসানী যে কত রাত কাটিয়েছেন তা আজও প্রত্যক্ষদর্শীদের স্মৃতিতে গেঁথে আছে। চাচা, ওই সময় কি এই বিল্ডিংটা ছিল? বিল্ডিং ছিল, কিন্তু এই ছাদ ছিল না, টিনের চাল ছিল। টিনের চাল ছিল। তো এই কক্ষে মাওলানা ভাসানী কি বসেছেন? এখানে এই কক্ষের ভেতরে এখানে বসছে, লোকজন বসছে, মেয়েকাও বসছে, এখানে বসে খাওয়া দাওয়া করছে, বারান্দায় ঘুমাইছে। দর্শক মণ্ডলী, দেখুন, আমি এখন সেই মাজারের ভেতরে অবস্থান করছি। মাজারের এই জায়গাটিতে মানুষজন এসে দোয়া করেন, জিয়ারত করেন, এখানে বসেই দোয়া কালমা পড়েন। আর মাওলানা ভাসানী আমি এখন যে মেঝের উপরে দাঁড়িয়ে রয়েছি এই জায়গাটিতে বহুবার বসেছেন, বহুবার এসেছেন। শুধু তাই নয়, এখানকার এই যে বারান্দা যেটি দেখতে পাচ্ছেন, এই বারান্দাতে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী বহুবার ঘুমিয়েছেন। এই বারান্দায়, সেই বারান্দা। দর্শক মণ্ডলী, একবার চিন্তা করুন তো, হাল আমলে যাকে আপনি নেতা হিসাবে মেনে নিয়েছেন কিংবা যাকে আপনি প্রিয় অভিভাবক বলছেন, তাদের একজনও কি এমন সাদামাটা জীবন কোনোদিন কাটিয়েছে?
কাগমারি গ্রামের এই মাজারটি হজরত শাহ জামান রহমতুল্লাহ আলাইয়ের, যাকে মুঘল সুবেদার ইসলাম খাঁ 1608 সালে কাগমারি পরগনার শাসনকর্তা হিসেবে নিযুক্ত করেছিলেন। হ্যাঁ দর্শক, বিজ্ঞ এই আলেম একদিকে ছিলেন ধর্মীয় নেতা, অন্যদিকে ছিলেন কাগমারি পরগনার শাসনকর্তা। মাওলানা ভাসানী তার এই মাজারের পাশে বসে নিজেও বহু রাত কাটিয়েছেন। এখানে বসেই তিনি রাতভর করতেন ইবাদত বন্দিগি আর তার আধ্যাত্মিক সাধনা। আর এ কারণেই অনেকেই তাকে হুজুর বলেও সম্বোধন করতেন, আবার অনেকের কাছেই তিনি ছিলেন পীর। একদিকে ইসলামকে শক্ত করে আঁকড়ে ধরা, আরেকদিকে গণমানুষের অধিকার আদায়ের জন্য লড়ে যাওয়া। মাওলানা ভাসানী কাগমারি, আসাম কিংবা তার এই পৈতৃক ভিটায় যখন আসতেন কিংবা মিটিং করতেন, তখন বহু মানুষ তার কাছ থেকে যেমন দোয়া নিয়েছেন তেমনি নিতেন দাওয়া। যারা দেখেছি ছোটবেলা, উনি যখন এখানে আসা বসতো, ওর ভিতরে একটা ছেলে দুটো ড্রাইভার আসলো, যে হুজুর অনেকগুলো বয়াম রেখে দিচ্ছে, বয়ামগুলো রেখে দেওয়ার পরে ওই বয়ামের ভিতরে ফাঁকা থেকে ঝাড়া দিত, ওই ঝাড়া পানি খেয়ে অনেকে ভালো হয়ে যেত। ওই দুষ্ট ব্যাপার ছেলেটা বলতো, হুজুর আপনি এই ওখান থেকে পত্র রেখে আপনি এখানে পানি দিতেন, আর সেই পানি পড়া খায় অনেকে ভালো হয়ে যেত। তখন বাবা বললো যে তুমি এদিকে আসো, আমার কাছে বসো, বসার পর ওই বয়ামটা এখানে নিয়ে আসো। যখন বয়ামটা এখানে নিয়ে আসলো, নিয়ে আসার পরে বয়াম যখন ফুটছে, বয়ামটা আপনি এমনি ভাসটা হয়ে গেছে। তখন সব মরিদিয়ান সবাই লোকজন দাঁড়ায় গেছে, কী ব্যাপার এরকম ভাসটা গেলো, সাউন্ড এলো। তখন সব তারা আসে, ওই ছেলেটা বললো যে হুজুর আমার ভুল হয়ে গেছে, তো আমাকে মাফ করে দেন, আমি বুঝতে পারি না। ঠিক আছে বসো, তুমি ছেলে মানুষ, ছোটো মানুষ, বুঝতে পারো না, বসো। তো আসলে ওনার একটা আলাদা একটা মুখের জোহর আছে আর কি। উনি যে একটা পীর জাতীয় লোক আসল, মানে উনি একটু মুখের যে একটা জোহর আসলো, এটা আধ্যাত্মিক কারবার। তবে আগাগোড়া ইসলামিক চেতনা ধারণ করা নেতা মাওলানা ভাসানী বামধারার রাজনৈতিক আদর্শে অনুপ্রাণিত ছিলেন, যা আমি আগেই উল্লেখ করেছি। মাওলানা ভাসানী 1937 সালে কংগ্রেস ত্যাগ করে মুসলিম লীগে যোগদান করেন। সে সময় আসামে ইংরেজরা ভয়ানক লাইন প্রথা চালু করেছিল। লাইন প্রথা হল এমন এক কালা কানুন, যার দরুন আসামে নির্দিষ্ট কিছু এলাকার বাইরে বাংলা ভাষাভাষী লোকদের বসবাস নিষিদ্ধ হয়ে যায়। ভূমির বন্দোবস্ত পাওয়া থেকেও বঞ্চিত হয় বাঙালিরা। তবে এই নিপীড়িত অবস্থায় আসামের বাঙালিরা তাদের একমাত্র ভরসার স্থল হিসেবে পেয়েছিল মাওলানা ভাসানীকে। মাওলানা ভাসানী লাইন প্রথার বিরুদ্ধে আন্দোলনের নেতৃত্ব দেন। এ সময় তিনি আসাম চাষী মজুর সমিতি গঠন করেন এবং ধুবড়ী, গোয়ালপাড়া সহ বিভিন্ন জায়গায় প্রতিরোধ করে তোলেন। 1940 সালে শেরে বাংলা একে ফজলুল হকের সঙ্গে মুসলিম লীগের লাহোর সম্মেলনে যোগ দেন। 1944 সালে মাওলানা ভাসানী আসাম প্রাদেশিক মুসলিম লীগের সভাপতি নির্বাচিত হন। কিন্তু 1945-46 সালে আসাম জুড়ে বাঙালিদের বিরুদ্ধে শুরু হয় বাঙ্গাল খেদাও আন্দোলন, যা পরবর্তীতে ব্যাপক দাঙ্গায় রূপ নেয়। এ সময় বাঙালিদের রক্ষার জন্য ভাসানী বারপেটা, গৌহাটি সহ আসামের বিভিন্ন জায়গায় চষে বেড়ান। এর মধ্যেই 1947 সালে পাকিস্তান আন্দোলনে অংশ নিলে তিনি আসামেই গ্রেপ্তার হন। দেশভাগের পর জেল থেকে ছাড়া পেয়ে তিনি বলেছিলেন, পাকিস্তানের অধীনে পূর্ব বাংলা এক অচল ভূখণ্ড ছাড়া কিছুই নয়। দর্শক মণ্ডলী, মাওলানা ভাসানীর জীবনে সবচেয়ে বেদনার ঘটনাটিও ঘটেছিল শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনকে কেন্দ্র করেই, যা অনেকেরই অজানা। সময়টা 1936-37। ওই সময় তিনি আসামে একটি স্কুল প্রতিষ্ঠা করেন। স্কুলটির নাম রেখেছিলেন প্রজাবন্ধু হাই স্কুল। কিন্তু এই নাম স্থানীয় জমিদার মহারাজার পছন্দ না হওয়ায় ওখানকার জমিদার বাবু স্কুলটি হাতি দিয়ে গুঁড়িয়ে দেন। ওই সময় আসাম জুড়ে হানা দিয়েছিল ভয়ানক টাইফয়েড। ভাসানীর পুত্র আজিজুল হকও টাইফয়েডে আক্রান্ত হন। কিন্তু স্কুল রক্ষার আন্দোলনে ব্যস্ত থাকায় মাওলানা ভাসানী পুত্রের ঠিকমতো চিকিৎসা করাতে পারেননি।
আসামের ওই দুর্গম এলাকায় তখন আধুনিক কোনো চিকিৎসা ব্যবস্থাও ছিল না। মাওলানা ভাসানী যখন মানুষের অধিকার আদায়ের সংগ্রাম করছিলেন, ঠিক এই মুহূর্তে তিনি হঠাৎই খবর পান তার বুকের মানিক এই দুনিয়ায় আর নেই। মাওলানা ভাসানী আল্লাহর উপর অবিচল বিশ্বাস আর ধৈর্য রেখে ছুটে যান বাড়িতে। সেখানে গিয়ে দেখেন তার আশার প্রদীপ নিভে গেছে। বারান্দার এক কোণে পড়ে আছে সন্তানের নিথর দেহ। মাওলানা ভাসানী জীবনে অগণিত মানুষের জানাজা পড়িয়েছেন, কিন্তু কোনোদিন কল্পনাও করেননি তাকে একদিন নিজের সন্তানের জানাজায় ইমামতি করতে হবে। পিতার কাঁধে সন্তানের লাশ বহনের মতো ভারী কোনো কিছু কি আছে এই দুনিয়ায়? দর্শক মণ্ডলী, মাওলানা ভাসানী এমন এক নেতা ছিলেন যিনি তার গোটা জীবনে নিজের জন্য কিছুই করেননি, বরং তার চিন্তা, চেতনা, মনন সবখান জুড়ে ছিল কেবলই এদেশের নিপীড়িত, বঞ্চিত আর অসহায় অবহেলিত সমাজ। দর্শক মণ্ডলী, মাওলানা ভাসানী এমন একজন নেতা ছিলেন যিনি তার নিজ হাতে যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করেছেন তা ওই সময় পুরো উপমহাদেশের কোনো নেতায় তৈরি করতে পারেনি। কিন্তু 1976 সালে মাওলানা ভাসানী ইন্তেকাল করলে তার স্বপ্নের ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সবটুকু আলোই যেন নিভে যায়। তবে ক্ষমতার পালাবদলে বাংলার মসনদে যখন হুসাইন মোহাম্মদ এরশাদ বসেন, তখন তিনি সর্বপ্রথম মাওলানা ভাসানী ইসলামিক ইউনিভার্সিটি অর্ডিন্যান্স জারি করেন। আর এর মধ্য দিয়েই ভাসানীর মৃত্যুর 7 বছর পর আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হয় তারই স্বপ্নের ইসলামিক বিশ্ববিদ্যালয়ের। কিন্তু পরবর্তীকালে 2001 সালে শেখ হাসিনা সরকার ইসলামী বিশ্ববিদ্যালয় না করে মাওলানা ভাসানীর নামে প্রতিষ্ঠা করে আজকের এই মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। তবে এখানকার এই প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাটিতেই চিরশায়িত আছেন মেহনতি মানুষের আশার প্রদীপ, শেষ আশ্রয়স্থল, মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। আমার পেছনে যে মানুষটি শুয়ে আছেন সেই মানুষটি মজলুম জননেতা, বিশ্বনেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। তার কবর এটি, আমার বাম পাশে যেটি দেখতে পাচ্ছেন এটি তার কবর এবং তার পাশে তার সহধর্মিনীর কবর। আর এই জায়গাটিতেই তার যে বাস করার জন্য তিনি যে বাড়ি বা যে কুড়ে ঘরে তিনি থাকতেন সেই কুড়ে ঘরটিও রয়েছে। এবং এই কুড়ে ঘরটি মূলত এই কবরের পেছনে যে ঘরটি, ছোট্ট ঘরটি দেখতে পাচ্ছেন সেটি সেই ঘর, সেটি সেই আদি ঘর। হ্যাঁ দর্শক, এই কবরেই শায়িত আছেন মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, যার পাশেই রয়েছে তার শোয়ার ঘর আর এক কোণে রয়েছে নামাজের ঘর। দর্শক মণ্ডলী, এটাই মাওলানা ভাসানীর নামাজের ঘর, যেখানে আজও পড়ে আছে তার সেই বিখ্যাত তালের টুপি, তসবিহ, জায়নামাজ, সুরমাদানি সবই। মাওলানা ভাসানী এই চকিতে বসেই নামাজ আদায় করতেন। চকির উপর বিছিয়ে রাখা খেজুর পাতার পাটিটিও সেই আমলের। মাওলানা ভাসানী এমন একজন নেতা ছিলেন যিনি ইসলামের আলোর দেখা পাওয়ার পর জীবনে কোনোদিন নামাজ ছাড়েননি। মৃত্যুর আগে তিনি তার ভক্তদের উদ্দেশ্যে কিছু ওসিয়ত করে গেছেন। তার সেই ওসিয়তনামা এখানে লিখে টাঙিয়ে রাখা হয়েছে। মাওলানা ভাসানী তার ভক্তদের উদ্দেশ্যে বলেছেন, আল্লাহ ব্যতীত কাহাকেও ভয় করিবে না, কাহারও নিকট মাথা নত করিবে না, কাহাকেও উপাস্য বলিয়া স্বীকৃতি দেবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী, ইহা মনে প্রাণে বিশ্বাস করিবে। সত্য ও ন্যায় প্রতিষ্ঠার জন্য অন্যায়ের বিরুদ্ধে জেহাদ করিবে।
আসলে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী শুধু তো নেতা ছিলেন না, তিনি একজন আল্লাহওয়ালা মানুষ ছিলেন, অলি ছিলেন। যে কারণে তিনি যেখানে বাস করতেন, তার যেখানে ঘর, সেই ঘরের জায়গাতেই তাকে সমাহিত করা হয়েছে। এই যে তার কবর দেখতে পাচ্ছেন, আমার এই পাশেই তার কবর, তার সহধর্মিনীর কবর। আর তিনি যে ঘরটিতে থাকতেন সেটি মূলত এই যে আমার পেছনে যে ঘরটি দেখতে পাচ্ছেন, এটি সেই ঘর। এই ঘরের মধ্যে আজও ওই আমলের বেশ কয়েকটি জিনিস রয়েছে। যেমন এই যে এই পাশটাতে আপনি খেয়াল করুন আপনারা, এই যে এখানে ছোট্ট একটি আলমারি বলা যেতে পারে, এই আলমারিটি ওই আমলের, এবং এই আলমারিতে তিনি বই রাখতেন। এছাড়াও এই যে এই পাশে একটি চেয়ার রয়েছে, দেখেছেন চেয়ার। হ্যাঁ দর্শক, মাওলানা ভাসানী এই চেয়ারে বসেই তার নেতা কর্মী এবং ভক্ত মরিদানদের সাথে কথা বলতেন। তিনি এত বড় এক বিশ্বনেতা হওয়ার পরও কতটা সাধারণ জীবন যাপিত করেছেন, এই কুড়েঘর আজও সেই সাক্ষ্যই বহন করছে। দর্শক মণ্ডলী, ভাসানীর এই কুড়েঘরের ভেতরে পাতা চৌকির উপর বসেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান থেকে শুরু করে বহু গুণীজন। এই যে ছবিটি দেখতে পাচ্ছেন, এটা ভাসানীর এই কুড়েঘরের ভেতরেই তোলা, যেখানে দেখা যাচ্ছে বঙ্গবন্ধু এবং ভাসানী সহ প্রত্যেকেই চৌকির উপরে বসে আছেন, আর উপরে টাঙানো আছে একটি মশারি। দর্শক মণ্ডলী, আজ আমাদের এই সমাজে অধিকাংশ নেতাই রীতিমতো টাকার বিছানায় শুয়ে থাকে, এমনকি সামান্য একজন পিয়নেরও থাকে গাড়ি বাড়ি আর টাকার পাহাড়। অথচ আমাদেরই মাটিতে জন্ম নেওয়া বীর পুরুষ মাওলানা ভাসানী এত বড় একজন নেতা হওয়ার পরও আজীবন যাপিত করেছেন একেবারেই সাধারণ জীবন। হ্যাঁ দর্শক, মাওলানা ভাসানী ছিলেন এমন একজন প্রবাদ প্রতিম নেতা, যার গোটা জীবন ছিল কেবলই আত্মত্যাগের, যার অসীম সাহস, আদর্শে ভরা নেতৃত্ব, সংগ্রামী জীবন আর নির্ভীকতা আজও যে কোনো সংকটে সংগ্রামে অনুপ্রেরণা যোগায়।